সো হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি খুশির খবর। গতকাল রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশিত করা হয়েছে। সেটা বাংলা এবং ইংলিশ দুটোই প্রকাশিত করা হয়েছে এবং অনলাইনে এখনো পর্যন্ত চালু হয়নি, হয়তো আজকে থেকেই চালু হয়ে যাবে। তো সেই ফর্মটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা ফর্মটা পাবেন কোথায়, তো সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওটা করবো এবং ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ফর্মটা ডাউনলোড করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমি সেই ফর্মটা কিভাবে ডাউনলোড করবো সেটাই দেখাই। প্রথমে কি করব, আমি গুগল ওপেন করব। গুগল ওপেন করে আমি গুগলে গিয়ে লিখবো আমি অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার, লিখলেও ওই পোর্টালটা সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে। তো আমি এখানে লক্ষ্মীর ভান্ডার লিখি, লেখার সাথে দেখুন এখানে অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই পোর্টালে আমি এখানে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে দেখুন আমি পশ্চিমবঙ্গ সরকারের যে অন্নপূর্ণা যোজনা পোর্টালটা আছে সেই পোর্টালটা এখানে পুরোপুরি খুলে গেছে। তার প্রথম আছে দেখুন এখানে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, তারপর আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপর আছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ আর ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায়। আপনি ইংলিশেও করতে পারেন আর বাংলায়ও করতে পারেন। তো ধরুন আমি বাংলায় এখানে ফর্মটা ফিল আপ করবো, তাই আমি বাংলায় এর উপরে ক্লিক করব। করার পরে এইটার উপরে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এর উপরে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে ডাউনলোড আমার এগেইন বলছে, যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে ডাউনলোড এগেইনে মারি, যেমন ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। এবার কি করব, আমি ফর্মটা ওপেন করব। ফর্মটা ওপেন করার পর এখানে দেখুন ফর্মটা ওপেন হলো। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলে যাব, আপনারা দেখে নেবেন। দেখুন এখানে কি বলছে, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটা বিভাগে স্পষ্ট ক্ষেত্র টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদন করে যাচাই করি কর্মকর্তার প্রয়োজনীয় নির্দেশাবলী। প্রথমে কি বলছে, পারিবারিক পরিচয় সঠিক হলে টিক চিহ্ন দিন। পরিবারের প্রধানের নাম, পুরো নামটা লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। তারপর কি বলছে, জন্ম তারিখ, দিন মাস বছর, পরিবারের প্রধানের যার জন্ম তারিখ তার বয়স কত বছর সেটা লিখতে হবে। আচ্ছা, পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ না মহিলা সেটাও এখানে লিখতে হবে বা টিক মারতে হবে। এখানে টিক মেরে দিলে, এই জায়গাটা টিক মেরে দিলেই হবে। তারপর কি বলছে, পরিবার প্রধানের আধার নম্বর, পরিবার প্রধানের যে আধার নম্বরটা আছে সেটা এখানে লিখে দেবো। তারপরে বলছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, পারিবারিক যদি ডিজিটাল রেশন কার্ড যে আইডি সেই যদি থাকে সেটাও লিখতে হবে। তারপর বলছে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে কতজন সদস্য আছে সেটাও লিখতে হবে, শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, পাশে এখানে লেখা রয়েছে। তারপর বলছে ঠিকানা, যে ঠিকানা যেটা আছে আপনার যে আধার কার্ডে যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে লিখবেন। তারপর আছে যোগাযোগ নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, যে নাম্বারটায় আধার কার্ড যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপর বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের তাদের নাম, লিঙ্গ, তাদের জন্মস্থান, তাদের আধার কার্ডের নাম্বার, সব নাম এখানে লিখতে হবে এক এক করে। আচ্ছা, তারপর বলছে অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে, হ্যাঁ আর না। হ্যাঁ, এখানে বলছে 5 বছর বয়সের কম হলে আধার নম্বর নট এনে চিহ্নিত করুন, অথবা নট অ্যাভেলেবেল বলে সেটাও চিহ্নিত করতে হবে। আচ্ছা, পরিবারের সদস্য সংখ্যা 1 2 একজনের লিখবেন, তারপরে দ্বিতীয় তারও নাম, তার জন্ম তারিখ, তার সব লিখতে হবে এখানে। তারপরে এখানে কি বলছে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তার রিলেশনটা কি, তার আধার নাম্বারটাও দিতে হবে। তারপর তার সদস্য নম্বর 3, সদস্য নম্বর 4, সদস্য নম্বর 5, যদি আপনার বাড়িতে 4জন 5জন সদস্য থাকে তাদের সবার নাম ঠিকানা লিখতে হবে। তারপরে এখানে বলছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যকে ব্যাংক অ্যাকাউন্ট নগদ ও স্থানান্তরের জন্য সদস্যের নাম্বার 1 নম্বর সদস্যের অ্যাকাউন্ট, 2 নম্বর সদস্যের অ্যাকাউন্ট, 3 নম্বর সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, 4 নম্বর সদস্য ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে, তাদের আইএফএসসি কোড এখানে দিতে হবে। আচ্ছা, ডিবিটি ক্রেডিট এর জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। বলছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক করা আছে যে ব্যাংক অ্যাকাউন্টে, সেই ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখানে দিতে হবে। তারপরে এখানে কি বলছে দেখুন, এপিক নাম্বার এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নম্বর সহ, বিধানসভা ক্ষেত্র নাম, পরিবারের সেই সমস্ত সদস্যদের, যে সমস্ত সদস্য আপনার আছে 1 জন 2 জন 3 জন বা 4 জন, প্রত্যেকেরই এপিক নাম্বার দিতে হবে এবং বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর সেটাও পরিষ্কারভাবে এখানে পরপর সিরিয়াল অনুযায়ী লিখে আসতে হবে। তারপরে এখানে কি বলছে, এখানে দেখুন বিভাগ, অসংরক্ষিত না আর্থিক দুর্বল না তপশিলি জাতি, অনগ্রসর বা তপশিলি উপজাতি সেটাও এখানে লিখতে হবে। বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী সেটাও এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে বলছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকগতভাবে দুর্বল হলে সেটাও লিখতে হবে এখানে। তারপর বলছে রেশন কার্ড অথবা খাদ্যপত্র, রেশন কার্ডের যেটা আছে সেটাও এখানে লিখতে হবে, রেশন কার্ডের নাম্বারটা। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ অথবা না? আপনার যদি হ্যাঁ থেকে থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক মারবেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনি নাতে টিক মারবেন। তার বলছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন লিখতে হবে, আপনার এওয়াই না ডবল এওয়াই না আপনার পিডব্লিউএস না ARKSY2, কোন কার্ডটা আপনার আছে সেই কার্ডটা এখানে আপনার লিখতে হবে। যে পরিবারের, তারপরে কি বলছে,
পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। বলছে ওই পরিবারটি রেশন দোকান তুলছে কিনা। আপনি কি প্রতি মাসে রেশন তোলেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না লিখতে হবে। বাড়ির ধরন, আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আচ্ছা, তারপর কি বলছে? পারিবারিক জমির মালিকানা, আপনার পারিবারিক জমির মালিকানা আছে? হ্যাঁ আর না। যদি হ্যাঁ হয় থাকে হ্যাঁ, তাহলে না হলে না। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, আপনার পরিবারে কতজন সদস্যের মোট জমি আছে? মোট ধরো 5 জন সদস্য, 5 জন সদস্যের কতটা জমি আছে সেই জমিটা শতকে এখানে লিখে দিতে হবে। তারপর এখানে কি বলছে? রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, এগুলো এখানে দিতে হবে। আচ্ছা, এখানে কি বলছে 4 নম্বরে? যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কি? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কতগুলো গাড়ি আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। তারপর এখানে কি বলছে? পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, যদি না থাকে, স্বাস্থ্য বীমা যদি থাকে আপনার তাহলে না লিখবা, যদি হ্যাঁ থাকে, যদি থাকে তাহলে আপনি হ্যাঁ লিখবেন, এবং যদি হ্যাঁ হয় তবে সরকারি বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ারের বিবরণ সহ উল্লেখ করতে হবে। কতটা, সেটা সরকারি না বেসরকারি, কত টাকার প্রিমিয়াম আছে, কোন সদস্যের আছে, 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, কার নামে আছে, তার সব সদস্যের বিবরণ এখানে দিতে হবে। তারপর এখানে কি বলছে দেখুন, পৃষ্ঠা নম্বর 5-এ, আয় বা পেশা, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে ট্যাক্স প্রদান করে কি? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না হয়ে থাকে তাহলে না ঠিক দেবেন। পরিবার সদস্যের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম বা প্যান নাম্বার উল্লেখ করতে হবে। বলছে এখানে কি বলছে দেখুন, প্যান নাম্বার সদস্যের 1, সদস্য 2 প্যান নাম্বার, সদস্য 3 প্যান নাম্বার, মানে যতগুলো সদস্য আপনি সদস্য করে 1 নম্বর 2 নম্বর করে এসেছেন সবার প্যান নম্বর এখানে তাদের নাম প্যান নাম্বার দিয়ে লিখে আসতে হবে। আচ্ছা, তারপর এখানে বলছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি করে? সরকারি চাকরি করে, বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী চাকরি করে, নাকি সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত কোনো ব্যবসায়ী বা মালিক ইত্যাদি, আংশিক সময়ের কর্মরত, আচ্ছা, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত বা কারিগরি শিল্পী বা কৃষক ইত্যাদি, বা পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য। কি করে তার ধরনটা এখানে লিখতে হবে। সদস্য 1, সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2, সদস্য নম্বর 3, তার প্রত্যেকটা বিবরণ এইভাবে করে আসতে হবে। সদস্য নম্বর 1 কি করে, সদস্য নম্বর 2 কি করে, সদস্য নম্বর 3 কি করে, তার কোন কথায় কাজ করে, সব এইভাবে করে করে আসতে হবে। আপনার যতগুলো সদস্য বিবরণ দিয়েছিলেন সবার ক্ষেত্রেও একই। তাহলে এখানে কি বলছে? পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, সেটাও এখানে উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান সে শিক্ষিত না অশিক্ষিত, বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, সেটাও এখানে লিখতে হবে। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, এইভাবে আপনার সব উল্লেখ করতে হবে আপনার যতগুলো সদস্য আছে পরিবারে। তারপর 5 নম্বরে কি বলছে? কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর দিতে হবে। তিনি কত নম্বর সদস্য? ধরুন আপনার পরিবারে কোনো একজন পঞ্চায়েত মেম্বার আছে, সেই পঞ্চায়েত মেম্বার আপনার বাড়ির সে 3 নম্বর সদস্য, তাহলে তার সদস্য নম্বর এখানে 3 লিখতে হবে। আর যদি সে না থেকে তাহলে সরাসরি আপনি না লিখে দেবেন। তারপর এখানে কি বলছে? প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে সেটাও জমা দিন। তারপর এখানে দেখুন 6 নম্বরে কি বলছে? কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য সে কি সরকারি কোনো পেনশন পায়? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না হয়ে থাকে সেটাও লিখতে হবে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বরটা এখানে দিতে হবে। তারপর এখানে কি বলছে দেখুন, যদি হ্যাঁ হয় তাহলে তার পেনশন স্লিপ সংযুক্ত করুন। তার বলছে কোন সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত আছেন কি? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, আর যদি না হয়ে থাকে তাহলে না। যদি হ্যাঁ হয়ে থাকে তার জিএসটি নাম্বার। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, সে টাকাটাও এখানে লিখতে হবে। অন্যান্য পরিচয় নথি, সি এর আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, আপনি যদি সি এর ফর্মে যদি আবেদন করে থাকেন তাহলে এখানে প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নম্বর সেটাও লিখতে হবে। যদি ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বর সেটাও এখানে টিক মারতে হবে। তাহলে এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, 5 আপনার যতগুলো সদস্য আছে সি এর আবেদনে তাদের কি স্ট্যাটাস আছে বর্তমানে সবগুলো এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখুন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এগুলো আপনার পরিবারের কাদের কাদের আছে এই সমস্ত কার্ডগুলো, সেই সদস্যের নাম, সেই সদস্যের 1 নম্বর সদস্যের যদি থেকে থাকে তাহলে 1 নম্বর সদস্যের সেখানে লিখতে হবে, সেই আইডি সংখ্যা লিখতে হবে, যে তারিখ ইস্যু করা আছে সেটাও লিখতে হবে। 2 নম্বর সদস্যর ক্ষেত্রেও একই। এইভাবে আপনার কোন সদস্যের আছে যদি না থাকে তাহলে কোনো জায়গায় লেখার দরকার নেই। তারপর এখানে কি বলছে? যদি এসআইআর 2026 এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এখানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবেন। যদি এসআইআর 2026 এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। প্রযোজ্য পরিবারের প্রধান প্রযোজ্য নয়, তাহলে এখানে প্রযোজ্য নয়ের ক্ষেত্রে টিক মারতে হবে। আর যদি না হয়ে থাকে যে আপনার ট্রাইব্যুনালে বিচারাধীন নেই
তাহলে না লিখবেন, আর যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ কি সেটা লিখতে হবে। এইবার আপনার কি নিচে কি আছে, সদস্য 1 সদস্য 2 ওইভাবে একইভাবে কোন সদস্য আপনার ট্রাইব্যুনালে আছে সেটাও লিখতে হবে। এবার বলছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারের কোন সদস্যগুলো বিদ্যালয়ে আছে, সেই শিশুর নাম, সেই বিদ্যালয়ের নাম, ধরন, সে সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়ে, বা স্পন্সর্ড বিদ্যালয় বা বেসরকারি বিদ্যালয়, বা বিশেষ করে ইংলিশ মিডিয়াম বা নার্সারি স্কুল যেগুলো বলা হয় সেগুলো যদি পড়ে থাকে তাহলে সেখানে বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে লিখতে হবে। আর যদি সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিদ্যালয়ে পড়ে তাহলে সরকারি বিদ্যালয় এখানে ঠিক মারবেন। তারপর এখানে কি বলছে দেখুন, ওইভাবে সকল শিশুদের নাম সদস্য যারা আছে তাদের এখানে একটা করে লিখে আসতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুদের যে আপনি যে টিকাকরণ শুরু করেছেন, টিকাকরণ করেন, সেই টিকাকরণগুলোর নাম লিখতে হবে। যদি টিকাকরণ সম্পূর্ণ হয়ে থাকে সেটাও লিখতে হবে, টিকাকরণ মোটে যদি না হয়ে থাকে সেটাও লিখতে হবে। এখানে শিশু সদস্য সংখ্যা 2 নম্বর, 1 নম্বর, 3 নম্বর, এইভাবে আপনার বাড়িতে যতগুলো শিশু আছে তাদের টিকাকরণ হয়েছে কিনা বা সম্পূর্ণ হয়েছে কিনা সেগুলোও লিখতে হবে এখানে। আচ্ছা, এখানে তারপর দেখুন সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? মানে আপনার পরিবারের কোনো সদস্য যদি সরকারি কোনো তথ্য, সরকারি কোনো সাহায্য পেয়ে থাকে তাহলে সেই প্রকল্পের নাম, কতগুলো প্রকল্পের টাকা পায় সেটাও দিতে হবে, এবং সদস্য কোন সদস্য পেয়ে থাকে সেই সদস্যের জায়গায় এখানে টিক মারতে হবে। এগুলো পরপর সব করে আসতে হবে, ফিল আপ করে আসতে হবে। তারপর এখানে কি বলছে দেখুন, ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত সত্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা অপ্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে সম্মত যদি আপনি হয়ে থাকেন সম্মতের ঘরে টিক মারবেন এবং আপনার এখানে একটা স্বাক্ষর করবেন। তারপর কি বলছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, এগুলোকে আপনার পরিবার বলা হয়। তারপরে এই ফর্মটি যাচাইযোগ্য। আচ্ছা, নিচে এখানে কি বলছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরে তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এখানে বলছে আমি আমার নাম দিয়ে, আমার গ্রামের নাম, পঞ্চায়েত প্রধান, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, পৌরসভা, জেলা এর দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অথবা আবেদনটির দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্য সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ধারা ও বিষয় উল্লেখ করুন। আচ্ছা, অতএব আমি এই বিষয় আবেদনপত্রটি গ্রহণ ও প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। তারিখ এত এত। এই ফর্মটা সমস্ত আপনার পঞ্চায়েত বা আপনার পৌরসভা তারা এই ফর্মটা ফিল আপ করবে বা তারা এখানে লিখবে, আপনি এখানে কিছু লিখবেন না। এইভাবে আপনার এই 12 পাতার ফর্ম, সম্পূর্ণ ফর্মটা খুব সুন্দরভাবে আপনি ফিল আপ করে জমা দেবেন। তারপরে আপনার লক্ষ্মীর ভান্ডার, আপনার অন্নপূর্ণা ভান্ডার সরকার আপনার ফর্মটা বিবেচনা করবে। যদি আপনি এই সমস্ত ফর্মের উপরে বিবেচিত হয়ে থাকেন তাহলে আপনার পরের মাস থেকে 3000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। তো ফর্মটা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখে যাবেন, আর চ্যানেলে যদি নতুন হতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি খুশির খবর। গতকাল রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশিত করা হয়েছে। সেটা বাংলা এবং ইংলিশ দুটোই প্রকাশিত করা হয়েছে এবং অনলাইনে এখনো পর্যন্ত চালু হয়নি, হয়তো আজকে থেকেই চালু হয়ে যাবে। তো সেই ফর্মটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা ফর্মটা পাবেন কোথায়, তো সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওটা করব এবং ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ফর্মটা ডাউনলোড করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমি সেই ফর্মটা কিভাবে ডাউনলোড করব সেটাই দেখাই। প্রথমে কি করব, আমি গুগল ওপেন করব। গুগল ওপেন করে আমি গুগলে গিয়ে লিখব আমি অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার, লিখলেও ওই পোর্টালটা সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে। তো আমি এখানে লক্ষ্মীর ভান্ডার লিখি, লেখার সাথে দেখুন এখানে অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই পোর্টালে আমি এখানে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে দেখুন আমি পশ্চিমবঙ্গ সরকারের যে অন্নপূর্ণা যোজনা পোর্টালটা আছে সেই পোর্টালটা এখানে পুরোপুরি খুলে গেছে। তার প্রথম আছে দেখুন এখানে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, তারপর আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপর আছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ আর ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায়। আপনি ইংলিশেও করতে পারেন আর বাংলায়ও করতে পারেন। তো ধরুন আমি বাংলায় এখানে ফর্মটা ফিল আপ করবো, তাই আমি বাংলায় এর উপরে ক্লিক করব। করার পরে এইটার উপরে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এর উপরে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে ডাউনলোড আমার এগেইন বলছে, যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে ডাউনলোড এগেইনে মারি,
যেমন ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। এবার কি করব, আমি ফর্মটা ওপেন করব। ফর্মটা ওপেন করার পর এখানে দেখুন ফর্মটা ওপেন হলো। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলে যাব, আপনারা দেখে নেবেন। দেখুন এখানে কি বলছে, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটা বিভাগে স্পষ্ট ক্ষেত্র টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদন করে যাচাইকারী কর্মকর্তার প্রয়োজনীয় নির্দেশাবলী। প্রথমে কি বলছে, পারিবারিক পরিচয় সঠিক হলে টিক চিহ্ন দিন। আচ্ছা, পরিবারের প্রধানের নাম, পুরো নামটা লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। তারপর কি বলছে, জন্ম তারিখ, দিন, মাস, বছর। পরিবারের প্রধানের যার জন্ম তারিখ তার বয়স কত বছর সেটা লিখতে হবে। আচ্ছা, পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ না মহিলা সেটাও এখানে লিখতে হবে বা টিক মারতে হবে। এখানে টিক মেরে দিলে, এই জায়গাটা টিক মেরে দিলেই হবে। তারপর কি বলছে, পরিবার প্রধানের আধার নম্বর। পরিবার প্রধানের যে আধার নম্বরটা আছে সেটা এখানে লিখে দেবো, এখানে লিখে দেবো। তারপরে বলছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, পারিবারিক যদি ডিজিটাল রেশন কার্ড যে আইডি সেই যদি থাকে সেটাও লিখতে হবে। তারপর বলছে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে কতজন সদস্য আছে সেটাও লিখতে হবে, শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, পাশে এখানে লেখা রয়েছে। তারপর বলছে ঠিকানা, যে ঠিকানা যেটা আছে আপনার রেশন কার্ড আপনার যে আধার কার্ডে যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে লিখবেন। তারপর আছে যোগাযোগ নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, যে নাম্বারটায় আধার কার্ড যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপর বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের তাদের নাম, লিঙ্গ, তাদের জন্মস্থান, তাদের আধার কার্ডের নাম্বার, সব নাম এখানে লিখতে হবে এক এক করে করে। আচ্ছা, তারপর বলছে অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে, হ্যাঁ আর না, হ্যাঁ। আচ্ছা, তারপর আপনি হাতে টিক মারবেন। তারপর বলছে 5 বছরের কম হলে আধার নম্বর এনআইএ চিহ্নিত করতে হবে, 5 বছরের কম হলেও তার আধার নম্বর দিতে হবে। আচ্ছা, এখানে বলেছে 5 বছর বয়সের কম হলে আধার নম্বর নট এনে চিহ্নিত করুন, অথবা নট অ্যাভেলেবেল বলে সেটাও চিহ্নিত করতে হবে। আচ্ছা, পরিবারের সদস্য সংখ্যা 1 2 একজনের লিখবেন, তারপরে দ্বিতীয় তারও নাম, তার জন্ম তারিখ, তার সব লিখতে হবে এখানে। তারপরে এখানে কি বলছে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তার রিলেশনটা কি, তার আধার নাম্বারটাও দিতে হবে। তারপর তার সদস্য নম্বর 3, সদস্য নম্বর 4, সদস্য নম্বর 5, যদি আপনার বাড়িতে 4জন 5জন সদস্য থাকে তাদের সবার নাম ঠিকানা লিখতে হবে। তারপরে এখানে বলছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যকে ব্যাংক অ্যাকাউন্ট নগদ ও স্থানান্তরের জন্য। আচ্ছা, সদস্যের নাম্বার 1 1 নম্বর সদস্যের অ্যাকাউন্ট, 2 নম্বর সদস্যের অ্যাকাউন্ট, 3 নম্বর সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, 4 নম্বর সদস্য সব ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে, তাদের আইএফএসসি কোড এখানে দিতে হবে। আচ্ছা, ডিবিটি ক্রেডিট এর জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। বলছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক করা আছে যে ব্যাংক অ্যাকাউন্টে, সেই ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখানে দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে কি বলছে দেখুন, এপিক নাম্বার এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নম্বর সহ। বিধানসভা ক্ষেত্র নাম, পরিবারের সেই সমস্ত সদস্যদের, যে সমস্ত সদস্য আপনার আছে 1 জন 2 জন 3 জন বা 4 জন, প্রত্যেকেরই এপিক নাম্বার দিতে হবে এবং বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর সেটাও পরিষ্কারভাবে এখানে পরপর সিরিয়াল অনুযায়ী লিখে আসতে হবে। তারপরে এখানে কি বলছে, এখানে দেখুন বিভাগ, অসংরক্ষিত না আর্থিক দুর্বল না তপশিলি জাতি, অনগ্রসর বা তপশিলি উপজাতি সেটাও এখানে লিখতে হবে। বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী সেটাও এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে বলছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকগতভাবে দুর্বল হলে সেটাও লিখতে হবে। আচ্ছা, এখানে তারপর বলছে রেশন কার্ড অথবা খাদ্যপত্র, রেশন কার্ডের যেটা আছে সেটাও এখানে লিখতে হবে, রেশন কার্ডের নাম্বারটা। আচ্ছা, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ অথবা না? আপনার যদি হ্যাঁ থেকে থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক মারবেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনি নাতে টিক মারবেন। তার বলছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন লিখতে হবে, আপনার এওয়াই না ডবল এওয়াই না আপনার পিডব্লিউএস না ARKSY2, কোন কার্ডটা আপনার আছে সেই কার্ডটা এখানে আপনি লিখতে হবে। যে পরিবারের, তারপরে কি বলছে, পরিবারের রেশন দোকান থেকে
মাসিক রেশন তুলছে কিনা। বলছে ওই পরিবারটি রেশন তুলছে কিনা, আপনি কি প্রতি মাসে রেশন তোলেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না লিখতে হবে। আচ্ছা, সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়ির কি বা তার আপনার, আচ্ছা, বাড়ির ধরন, আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আচ্ছা, তারপর কি বলছে? পারিবারিক জমির মালিকানা, আপনার পারিবারিক জমির মালিকানা আছে? হ্যাঁ আর না। যদি হ্যাঁ হয় থাকে হ্যাঁ, তাহলে না হলে না। আচ্ছা, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, আপনার পরিবারে কতজন সদস্যের মোট জমি আছে? মোট ধরো 5 জন সদস্য, 5 জন সদস্যের কতটা জমি আছে, সেই জমিটা শতকে এখানে লিখে দিতে হবে। তারপর এখানে কি বলছে? রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, এগুলো এখানে দিতে হবে। আচ্ছা, এখানে কি বলছে 4 নম্বরে? যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে কি? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কতগুলো গাড়ি আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। তারপর এখানে কি বলছে? পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, যদি না থাকে, স্বাস্থ্য বীমা যদি থাকে আপনার, তাহলে না লিখবা। যদি হ্যাঁ থাকে, তাহলে আপনি হ্যাঁ লিখবেন, এবং যদি হ্যাঁ হয় তবে সরকারি বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ারের বিবরণ সহ উল্লেখ করতে হবে, যে কতটা সেটা সরকারি না বেসরকারি, কত টাকার প্রিমিয়াম আছে, এবং কোন সদস্যের আছে, 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, কার নামে আছে, তার সব সদস্যের বিবরণ এখানে দিতে হবে। তারপর এখানে কি বলছে দেখুন, পৃষ্ঠা নম্বর 5-এ, আয় বা পেশা, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে ট্যাক্স প্রদান করে কি? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না হয়ে থাকে তাহলে না ঠিক দেবেন। পরিবার সদস্যের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম বা প্যান নাম্বার উল্লেখ করতে হবে। তার বলছে এখানে কি বলছে দেখুন, প্যান নাম্বার সদস্য 1, সদস্য 2 প্যান নাম্বার, সদস্য 3 প্যান নাম্বার, মানে যতগুলো সদস্য আপনি সদস্য করে 1 নম্বর 2 নম্বর করে এসেছেন, সবার প্যান নম্বর এখানে তাদের নাম প্যান নাম্বার দিয়ে লিখে আসতে হবে। আচ্ছা, তারপর এখানে বলছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি করে? সরকারি চাকরি করে, বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী চাকরি করে, নাকি সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত কোনো ব্যবসায়ী বা মালিক ইত্যাদি, আংশিক সময়ের কর্মরত, আচ্ছা, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত বা কারিগরি শিল্পী বা কৃষক ইত্যাদি, বা পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য। কি করে তার ধরনটা এখানে লিখতে হবে। সদস্য 1, সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 3, তার প্রত্যেকটা বিবরণ এইভাবে করে আসতে হবে। সদস্য নম্বর 1 কি করে, সদস্য নম্বর 2 কি করে, সদস্য নম্বর 3 কি করে, তার কোন কথায় কাজ করে, সব এইভাবে করে করে আসতে হবে। আপনার যতগুলো সদস্য বিবরণ দিয়েছিলেন সবার ক্ষেত্রেও একই। আচ্ছা, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা ও পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কত? বলছে আপনার পরিবারে কজন শিক্ষিত আছে, কজন অশিক্ষিত আছে, সেটাও লিখতে হবে। তাহলে এখানে কি বলছে? পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা, সেটাও এখানে উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান সে শিক্ষিত না অশিক্ষিত, বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, সেটাও এখানে লিখতে হবে। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, এইভাবে আপনার সব উল্লেখ করতে হবে, আপনার যতগুলো সদস্য আছে পরিবারে। তারপর 5 নম্বরে কি বলছে? কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর দিতে হবে, তিনি কত নম্বর সদস্য। ধরুন আপনার পরিবারে কোনো একজন পঞ্চায়েত মেম্বার আছে, সেই পঞ্চায়েত মেম্বার আপনার বাড়ির সে 3 নম্বর সদস্য, তাহলে তার সদস্য নম্বর এখানে 3 লিখতে হবে। আর যদি সে না থেকে তাহলে সরাসরি আপনি না লিখে দেবেন। তারপর এখানে কি বলছে? প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে সেটাও জমা দিন। তারপর এখানে দেখুন 6 নম্বরে কি বলছে? কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য সে কি সরকারি কোনো পেনশন পায়? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না হয়ে থাকে সেটাও লিখতে হবে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বরটা এখানে দিতে হবে। তারপর এখানে কি বলছে দেখুন, যদি হ্যাঁ হয় তাহলে তার পেনশন স্লিপ সংযুক্ত করুন।
তার বলছে কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত আছেন কি? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, আর যদি না হয়ে থাকে তাহলে না। যদি হ্যাঁ হয়ে থাকে তার জিএসটি নাম্বার। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, সে টাকাটাও এখানে লিখতে হবে। আচ্ছা, অন্যান্য পরিচয় নথি, সি এর আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, আপনি যদি সি এর ফর্মে যদি আবেদন করে থাকেন তাহলে এখানে প্রযোজ্য নয়, না আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নম্বর সেটাও লিখতে হবে। যদি ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বর সেটাও এখানে টিক মারতে হবে। তাহলে এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, 5 আপনার যতগুলো সদস্য আছে সি এর আবেদনে তাদের কি স্ট্যাটাস আছে বর্তমানে সবগুলো এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখুন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এগুলো আপনার পরিবারের কাদের কাদের আছে এই সমস্ত কার্ডগুলো সেই সদস্যের নাম, সেই সদস্যের 1 নম্বর সদস্যের যদি থেকে থাকে তাহলে 1 নম্বর সদস্যের সেখানে লিখতে হবে, সে আইডি সংখ্যা লিখতে হবে, যে তারিখ ইস্যু করা আছে সেটাও লিখতে হবে। 2 নম্বর সদস্যর ক্ষেত্রেও একই। এইভাবে আপনার কোন সদস্যের আছে যদি না থাকে তাহলে কোনো জায়গায় লেখার দরকার নেই। তারপর এখানে কি বলছে, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এখানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবেন। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি প্রযোজ্য পরিবারের প্রধান প্রযোজ্য নয় তাহলে এখানে প্রযোজ্য নয়ের ক্ষেত্রে টিক মারতে হবে। আর যদি না হয়ে থাকে যে আপনার ট্রাইব্যুনালে বিচারাধীন নেই তাহলে না লিখবেন। আর যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ কি সেটা লিখতে হবে। এইবার আপনার কি নিচে কি আছে সদস্য 1, সদস্য 2 ওইভাবে একইভাবে কোন সদস্য আপনার ট্রাইব্যুনালে আছে সেটাও লিখতে হবে এখানে। এবার বলছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারের কোন সদস্যগুলো বিদ্যালয়ে আছে সেই শিশুর নাম, সেই বিদ্যালয়ের নাম, ধরন, সে সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়ে, বা স্পন্সর্ড বিদ্যালয় বা বেসরকারি বিদ্যালয়, বা বিশেষ করে ইংলিশ মিডিয়াম বা নার্সারি স্কুল যেগুলো বলা হয় সেগুলো যদি পড়ে থাকে তাহলে সেখানে বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে লিখতে হবে। আর যদি সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিদ্যালয়ে পড়ে তাহলে সরকারি বিদ্যালয়ে এখানে টিক মারবেন। তারপর এখানে কি বলছে দেখুন, ওইভাবে সকল শিশুদের নাম সদস্য যারা আছে তাদের এখানে একটা করে লিখে আসতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুদের যে আপনি যে টিকাকরণ শুরু করেছেন, টিকাকরণ করেন সেই টিকাকরণগুলোর নাম লিখতে হবে। যদি টিকাকরণ সম্পূর্ণ হয়ে থাকে সেটাও লিখতে হবে, টিকাকরণ মোটে যদি না হয়ে থাকে সেটাও লিখতে হবে এখানে। শিশু সদস্য সংখ্যা 2 নম্বর, 1 নম্বর, 3 নম্বর এইভাবে আপনার বাড়িতে যতগুলো শিশু আছে তাদের টিকাকরণ হয়েছে কিনা বা সম্পূর্ণ হয়েছে কিনা সেগুলোও লিখতে হবে এখানে। আচ্ছা, এখানে তারপর দেখুন সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? মানে আপনার পরিবারের কোনো সদস্য যদি সরকারি কোনো তথ্য, সরকারি কোনো সাহায্য পেয়ে থাকে তাহলে সেই প্রকল্পের নাম দিতে হবে এবং কতগুলো প্রকল্পের টাকা পায় সেটাও দিতে হবে এবং সদস্য কোন সদস্য পেয়ে থাকে সেই সদস্যের জায়গায় এখানে টিক মারতে হবে। এগুলো পরপর পরপর সব করে আসতে হবে, ফিল আপ করে আসতে হবে। তারপর এখানে কি বলছে দেখুন, ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত সত্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা অপ্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে সম্মত যদি আপনি হয়ে থাকেন সম্মতের ঘরে টিক মারবেন এবং আপনার এখানে একটা স্বাক্ষর করবেন। তারপর কি বলছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, এগুলোকে আপনার পরিবার বলা হয়। তারপরে এই ফর্মটি যাচাইযোগ্য। আচ্ছা, নিচে এখানে কি বলছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এখানে বলছে আমি আমার নাম দিয়ে, আমার গ্রামের নাম,
পঞ্চায়েত প্রধান, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, পৌরসভা, জেলা এর দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অথবা আবেদনটির দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্য সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ধারা ও বিষয় উল্লেখ করুন। আচ্ছা, অতএব আমি এই বিষয় আবেদনপত্রটি গ্রহণ ও প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। তারিখ এত এত। এই ফর্মটা সমস্ত আপনার পঞ্চায়েত বা আপনার পৌরসভা তারা এই ফর্মটা ফিল আপ করবে বা তারা এখানে লিখবে, আপনি এখানে কিছু লিখবেন না। তো এইভাবে আপনার এই 12 পাতার ফর্ম, সম্পূর্ণ ফর্মটা খুব সুন্দরভাবে আপনি ফিল আপ করে জমা দেবেন। তারপরে আপনার লক্ষ্মীর ভাণ্ডার, আপনার অন্নপূর্ণা ভাণ্ডার সরকার আপনার ফর্মটা বিবেচনা করবে। যদি আপনি এই সমস্ত ফর্মের উপরে বিবেচিত হয়ে থাকেন, তাহলে আপনার পরের মাস থেকে 3,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। তো ফর্মটা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখে যাবেন। আর চ্যানেলে যদি নতুন হতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।